हेलो दोस्तों, वेलकम टू डब्ल्यूबी एग्जामवाला। तो आजकेर आमादेर टपिक पार्सेंटेज। तोमरा जानोई आमादेर एखाने बैंकेर एकटा सिरिज चलछे जेटा 2025 जे कोनो बैंकेर एग्जामेर जोन्नो तोमरा एक्सेस करतेई पारो। ओके, चलो। तो आजके आमी दारुण दारुण प्रश्न निये एसेछि तोमादेर जोन्नो। ताहले आजकेर सेशनटा अवश्यई तोमरा लास्ट अब्दि देखो, कनफार्म तोमरा भालो किछु शिखते पारबे। चलो स्टार्ट करा जाक। क्वेश्चन नम्बर 1, क्वेश्चनटा पढ़ो कि बोलछे। In an election of 3 candidates, Narendra Modi, Rahul Gandhi and Arvind Kejriwal, Narendra Modi gets 40% more votes than Rahul Gandhi. तो देखो, तो 40% माने की হয় 20% দিয়ে 1/5 হয়, 40% মানে 2/5। চলো, তো নরেন্দ্র মোদি আর রাহুল গান্ধীর ভোটের সংখ্যার একটা রেশিও আমরা বার করতেই পারি। হ্যাঁ স্যার পারেন। 2/5 মানে কি 5/2 বেশি বলছে, মানে যদি রাহুল গান্ধী 5 ইউনিট ভোট পায় তাহলে 2 ইউনিট বেশি পাবে নরেন্দ্র মোদি, মানে 7 ইউনিট। ওকে, এবার দেখো, নরেন্দ্র মোদি অলসো বিটস অরবিন্দ কেজরিওয়াল বাই 54,000 ভোটস। তো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ তোমরা, নরেন্দ্র মোদি কী করছে, কেজরিওয়ালকে 54,000 ভোটে হারাচ্ছে। ইফ ইট ইজ নোন দ্যাট রাহুল গান্ধী গেটস 10% মোর ভোটস দেন অরবিন্দ কেজরিওয়াল। তো দেখো 10% মানে কি হয়, অবশ্যই হলো স্যার 10/100 মানে 1/10। তো ক্লিয়ার দেখতেই পাচ্ছ তোমরা, এখানে রাহুল গান্ধীর ভোটের সংখ্যা অরবিন্দ কেজরিওয়াল থেকে বেশি। তো রাহুল গান্ধীর সাথে আমরা অরবিন্দ কেজরিওয়ালের ভোটের সংখ্যার একটা রেশিও বার করতেই পারি। রেশিও মানে সম্পর্ক, তাই না? সম্পর্ক আমরা বার করতেই পারি। চলো বার করি। তো দেখো, যদি রাহুল গান্ধী 10 ইউনিট ভোট পাচ্ছে, তো ডেফিনেটলি যদি অরবিন্দ কেজরিওয়াল 10 ইউনিট ভোট পাচ্ছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রাহুল গান্ধী 1 ইউনিট বেশি ভোট পাচ্ছে, মানে অবশ্যই হলো স্যার 11 ইউনিট ভোট পাচ্ছে। এবার তোমরা ব্যালেন্স করে নাও। তো দেখো, এখানে 5 ইউনিট রাহুল গান্ধী পাচ্ছে, এখানে 11 ইউনিট, এটা তো হয় না, সমান করতেই হবে। তো 5 আর 11 সমান করো। তো দেখো 5-এর অপোজিটে আছে 11, তো উপর নিচে তোমরা 11 দিয়ে গুণ করে নাও। এবার দেখো 11 অপোজিটে 5 আছে, তো তোমরা কি করে নাও, উপর নিচে তোমরা 5 দিয়ে গুণ করে নাও। ক্লিয়ার? এবার দেখো ব্যালেন্স হয়ে গেল, এখানে 55 পাচ্ছি, এখানেও রাহুল গান্ধী 55 পাচ্ছি, তাই না? এবার তোমরা লিখে নাও। তো নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল এরা কী রেশিওতে ভোট পাচ্ছে? 7 × 11 77, 5 × 11 55, আর 10 × 5 কী পাচ্ছ তোমরা? 50, তাই না? এবার দেখো, তো প্রশ্নে লেখা ছিল কি নরেন্দ্র মোদি অরবিন্দ কেজরিওয়ালকে 54,000 ভোটে হারাচ্ছে। তো নরেন্দ্র মোদি 77 ইউনিট পেল, অরবিন্দ কেজরিওয়াল 50 ইউনিট পেল। তো নরেন্দ্র মোদি অরবিন্দের থেকে কত ভোট বেশি পেল? অবশ্যই বলবে 27 ইউনিট বেশি পেল, তাই না? তো এই 27 ইউনিট মানটাই প্রশ্নে দেওয়া ছিল 54,000। তো 27 ইউনিট যদি 54,000 হয়, তাহলে 1 ইউনিট কার সমান? অবশ্যই বলবে স্যার 1 ইউনিট 2,000-এর সমান। তো আগে তোমরা বের করে নাও কি নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়াল মিলিয়ে তারা মোট কত ভোট পেল? অবশ্যই বলবে স্যার 77 + 55 + 50 কত হয়? 50 + 50 + 70 170, 5 + 7 12, 170 + 12 মানেই পাচ্ছি আমরা 182। ক্লিয়ার সবার? তার মানে 1-এর মান যদি 2000 হয়, 182-এর মান 182 × 2000, 2 দিয়ে 4, 2 8 36, আগে 3টে শূন্য বসিয়ে নাও। তো কী পেলাম? 3,64,000। বাট ভুল করে অপশান বি মারবে না, 3,64,000। কেন? কারণ লাইনটা পড়ো, ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স অন দ্য ভোটিং লিস্ট। তোমাদের চাইছে কি ভোটিং লিস্টে কতজনের নাম, তাই না? যদি বলতো কি কতগুলো ভোট ভ্যালিড ছিল, তোমরা জানো কি ভ্যালিড ভোট কার সমান হয়? যারা ক্যান্ডিডেট তাদের যে মোট ভোট তাদের যোগফলের সমান হয়। মানে 77 + 55 + 50 মানেই 3,64,000। অবশ্যই বলবে স্যার এটাই মোট ভ্যালিড ভোটের সংখ্যা। বাট প্রশ্নটা পড়ো তো, গিভেন 90% অফ দ্য ভোটার্স অন দ্য ভোটিং লিস্ট ভোটেড অ্যান্ড নো ভোটস ওয়ার ইলিগাল। মানে বলছে কি যতজনের নাম ভোটার লিস্টে ছিল তাদের মধ্যে থেকে 90% জন কী করলো? ভোট দিল, তাই না? টোটালের 90% ভোট দিল, অ্যান্ড প্রত্যেকটা ভোট কি বৈধ, এখানে কোনো অবৈধ ভোট নেই। তাই ক্লিয়ারলি বলতেই পারি কি টোটাল তার 90% মানে কি 9-10, তাই না? তো টোটালের 90% হচ্ছে ভ্যালিড, তার মানেই 3,64,000। তো এখান থেকে তোমরা টোটাল বার করতেই পারো। হ্যাঁ স্যার পারি। চলো সলভ করি। 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কাটো, কত আসছে? 9 × 4 = 36। হ্যাঁ স্যার, 9 × 4 = 36। ওকে, 9 × 4 = 36। চলো এবার 0 আসছে, আবার দেখো 9 × 4 = 36, 4 0, 9 × 4 = 36, 4 0, 9 × 4 = 36। ক্লিয়ার? আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার সবার? কারণ 3,64,000 / 9 × 10,
তো 3,64,000 বাই 9 ইন্টু 10 করলে কত পাবে? যদি এখানে কোনো প্রবলেম হয় দেখো অ্যাপ্রক্স নিতে হবে, কারণ টোটালি ভাগ তো করা যাচ্ছে না, টোটালি ভাগ করা যাচ্ছে না, তাই না? টোটালি ভাগ করা যাচ্ছে না। ওকে চলো, তো জিনিসটা বোঝো কি বলতে চাইলাম, যদি ক্লিয়ার না হয় তো দেখে নাও কি বলতে চাইছি। মানে দেখো, যদি ধরে নাও কি ভোটার লিস্টে নাম ছিল 100 জনের, মানে 100%, তার মধ্যে 10% এমন আছে যারা ভোট দেয়নি, মানে 90% যারা আছে ভোট দিয়েছে তাদেরকে বলা হয় কাস্টিং ভোট, তাই না? তো 90% ভোট দিল। এবার প্রত্যেকটা ভোট ভ্যালিড, মানে 90%ই ভ্যালিড। তো 90% যদি 3,64,000 সমান হয়, তো 90% যদি 3,64,000 সমান হয়, 3,64,000 সমান হয়, তাহলে অবশ্যই বলবে স্যার 100% কাজ সমান। তো 3,64,000 বাই 90 ইন্টু 100, তাই না? 3,64,000 বাই 90 ইন্টু 100, তো এটা করলেই তোমরা অ্যান্সার পেয়ে যেতে। ক্লিয়ার? তাই দেখো ভুল করো, অপশান বি কিন্তু পাচ্ছি না আমরা। তো যদি তোমরা সলভ করো 3,64,000 বাই 90 মানেই 0 0 কাটলাম, তো 36,400 ইন্টু 100 বাই 9, তো কত পাচ্ছি আমরা? 36, 4, আগে 1 2 3 4টে শূন্য বসিয়ে দাও, বাই 9। যদি তোমরা এই পার্টটা সলভ করে নাও তো অবশ্যই তোমরা কী পাবে? অপশান এ দেখে নাও, কারণ 9 4 36, শূন্য, আবার 9 4 36, তার মানে 4 0 4 4 4 4, অবশ্যই অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হতো। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 2-এ যাই। কি বলছে? লখনৌ বাউন্ড শতাব্দী এক্সপ্রেস হ্যাজ এ ক্যাপাসিটি অফ 500 সিট, of which 10% are in the executive class and the rest chair cars. তোমরা তো ট্রেনে সফর করো, তাই না? তো শতাব্দী এক্সপ্রেস একটা ট্রেন, ওকে, যেখানে মোট সিট ক্যাপাসিটি 500, তার মধ্যে বলছে 10% এক্সিকিউটিভ ক্লাস আর বাকি রেস্ট চেয়ার কার। তো দেখে নাও এক্সিকিউটিভ, ওকে, আর ইজ টু চেয়ার কার, তুমি এদের রেশিও বার করে নিই, অবশ্যই বলবে স্যার 10% যদি এক্সিকিউটিভ কার হয়, তো এক্সিকিউটিভ যদি ক্লাস হয় তাহলে বাকি 90% চেয়ার কার। হ্যাঁ স্যার, তার মানে 1:9 রেশিও পাচ্ছি আমরা, 1:9। ইভেন আমরা বার করতেও পারি। দেখো মোট ক্যাপাসিটি 500, 500-র মধ্যে হচ্ছে কত? 10% মানে বলেছে 50, মানে 50টা সিট ক্যাপাসিটি শুধুমাত্র এক্সিকিউটিভ ক্লাসের জন্য রাখা আছে, আর বাকি 450 সিট কাদের জন্য? চেয়ার কার, এর জন্য রাখা আছে। ক্লিয়ার? আমরা বের করে রাখলাম, পরে দরকার হতেই পারে। এবার কোশ্চেনটা পড়ো আগে। ডিউরিং ওয়ান জার্নি দ্য ট্রেন ওয়াজ বুকড টু 85% অফ ইটস ক্যাপাসিটি। মানে ধরো আমি সফর করছি, আমি কি দেখলাম ওই দিন কি যা ক্যাপাসিটি, মানে মোট 500 ক্যাপাসিটি আমরা জানি, তার 85% কি আছে? বুক হয়ে গেছে, মানে ভিড়ে ঠাসা, তাই না? চলো, ইফ এক্সিকিউটিভ ক্লাস ওয়াজ বুক টু 96% অফ ইটস ক্যাপাসিটি, তো কি বলছে? এক্সিকিউটিভ ক্লাস ওয়াজ বুক টু 96% অফ ইটস ক্যাপাসিটি, মানে এক্সিকিউটিভ ক্লাসে যা মোট ক্যাপাসিটি তার 96% কি হয়ে গেছে? বুক হয়ে গেছে। ওকে, দেন হাউ মেনি চেয়ার কার সিটস ওয়ার এমটি ডিউরিং দ্যাট জার্নি। তো বলছে বলো কি ওই দিন যে জার্নিটা হচ্ছে, তো চেয়ার কার, হ্যাঁ না, ওখানে 450 সিট ক্যাপাসিটি, তার মধ্যে বলছে কতগুলো সিট এখনও খালি আছে। তো দেখো জিনিসটা বোঝো, তো কোশ্চেন কার পয়েন্ট অফ ভিউ, মানে কতগুলো সিট ভর্তি হয়ে গেছে কি কতগুলো সিট খালি? অবশ্যই বলে স্যার কতগুলো সিট খালি। তাই একটা কাজ করো, এখানে আমরা অ্যালিগেশন লাগিয়ে দিই। স্যার কীভাবে আপনি অ্যালিগেশন লাগাবেন? তো দেখো কীভাবে আমি অ্যালিগেশন লাগাচ্ছি। অ্যালিগেশন কোথায় অ্যাপ্লাই করা যায় বন্ধু? दोस्त कहाँ पे एलिगेशन अप्लाई होता है? तो एलिगेशन ওখানে অ্যাপ্লাই করা যায় যেখানে একটা মিক্সার পাওয়া যায়। মিক্সার মানে কি হয়? যে কোনো দুটো জিনিসের কম্বিনেশন। তো দেখো তো আমি কি বলতে পারি না, ধরো এক্সিকিউটিভ ক্লাসে, ধরো একটা এক্সাম্পল নিচ্ছি কি এক্সিকিউটিভ ক্লাসে 10টা সিট খালি আর চেয়ার কারে ধরো 5টা সিট খালি, তো 10 + 5 মোট 15টা সিট খালি। তো 10 + 5 মানেই 15, 15 কি হয়? 10 আর 5-এর কম্বিনেশন মানেই মিক্সার। তো এখানে অ্যালিগেশন পাচ্ছি। তো হ্যাঁ, এমন ভেবো না কি খালি খালি মিক্স করছি, ভর্তি ভর্তিও মিক্স করতে পারো। ক্লিয়ার? চলো এবার দেখে নাও, বাট এখানে আমি কেন খালি খালি মিক্স করবো? কারণ কোশ্চেন কি কি এমটি ডিউরিং দ্যাট জার্নি, তাই না? এমটি কতগুলো চেয়ার কারে সিট খালি আছে, ভর্তি হয়নি। চলো দেখে নাও, দেখতেই পাচ্ছ কি এক্সিকিউটিভ ক্লাস যদি 96% বুক থাকে তাহলে কি বলবে? স্যার বাকি 4% খালি আছে। দারুণ। আমি অ্যাজুম করছি কি চেয়ার কারে X% সিট খালি আছে। হ্যাঁ স্যার, দারুণ। এবার লিখে নাও ওভারঅল মোট কত সিট খালি। তো দেখতেই পাচ্ছ তোমরা যা মোট ক্যাপাসিটি তার 85% বলছে কি বুক হয়ে গেছে, ভর্তি, তাই না? তো বাকি 15% বুক হয়নি। তো লিখে নাও এখানে 15% বুক হয়নি। ক্লিয়ার? এবার দেখো আমি কার সাথে কার মিক্স করলাম? অবশ্যই বলে স্যার আপনি এক্সিকিউটিভ ক্লাসের সাথে চেয়ার কারকে মিক্স করলাম। তো এদের রেশিও জানা 1:9, লিখে নাও 1:9। ক্লিয়ার? এবার আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যালিগেশনের ট্রিক্স। কি
4 ইন্টু 1 মানে 4% প্লাস এক্স ইন্টু 9 9x% ডিভাইড বাই কী হয় 1 প্লাস 9 10, এটাই কাজ সমান হয়, এটাই তোমাদের মিন প্রাইস মানে মিক্সার প্রাইসের সমান হয় মানে 15%। ওকে, তো চলো, তো 15 ইন্টু 10 150%, তো 150 থেকে যদি 4 আমি মাইনাস করি তো কী পাবো? অবশ্যই বলবে স্যার 150 থেকে যদি আপনি 4 মাইনাস করেন তাহলে পাবেন 146%। তো 9x যদি 146 হয় তাহলে অবশ্যই বলবে স্যার এক্স কাজ সমান 146/9% সমান, 146/9% সমান। তো দেখো কোশ্চেনটা দেখে মনে হচ্ছিল খুব জটিল, বাট যদি তোমরা এখানে অ্যালিগেশন অ্যাপ্লাই করতে লাগিয়ে দিতে তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। তো দেখো বিনা পরিশ্রমে আমি কি বলতে পারলাম? আমি এটা বলতে পারলাম কি চেয়ার কারে মোট কত শতাংশ সিট খালি। তো কি বলবে স্যার 146/9% সিট খালি। এবার তোমরা জানো কি চেয়ার কারের জন্য মোট ক্যাপাসিটি কত ছিল? 450। তো 450-এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কি এত পার্সেন্ট সিট খালি, তো বের করে নাও। তো 146/9% মানে কি হয়? বাই 100। তো মোট এতগুলো সিট খালি, যা সলভ করে নাও, 9 দিয়ে কাটো। তো স্যার কী বলবে স্যার যদি আমি 9 দিয়ে কাটি 50 পাচ্ছি, সে 50 ইন্টু 1 50 ইন্টু 2, তো 146/2 মানে কত পেলাম? অবশ্যই হলো 73টা। মানে দেখো 450টা মোট সিট ক্যাপাসিটি ছিল চেয়ার কারের জন্য শুধুমাত্র, তাই না? তো 450-এর মধ্যে তোমরা দেখে নাও 73টা সিট এখনও ভর্তি হয়নি, খালি। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হতো? অবশ্যই বলবে স্যার অপশন বি 73। ক্লিয়ার ওভার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 3-এ যাই। দেখো কি বলছে, সুরজ ওয়াজ রাইটিং দ্য SBI PO এক্সাম। যেমন তোমরা পরের মাসে SBI PO বা SBI ক্লার্ক এক্সাম লিখবে, সেরকম সুরজ একটা স্টুডেন্ট আমার ধরো যে SBI PO এক্সাম লিখছে। ওকে, দেয়ার ওয়ার 4 প্যাসেজেস অফ ইকুয়াল লেন্থ ইন ওয়ার্ডস, মানে 4টে প্যাসেজ আছে। চলো জিনিসটা বুঝবে, 4টে কি আছে? তোমরা বলো স্যার 4টে প্যাসেজ আছে। কটা প্যাসেজ? 4টে। ওকে, 1টা 2টো 3টে 4টে, 4টে প্যাসেজ। ওকে, খুব দারুণ প্রশ্ন। এবার দেখো মানে বলা আছে কি প্রত্যেকটা প্যাসেজের লেন্থ ইকুয়াল ইন ওয়ার্ডস, মানে প্রত্যেকটা প্যাসেজে ওয়ার্ডের সংখ্যা সেম। ওকে, দে হ্যাড 5, 8, 8 অ্যান্ড 6 কোশ্চেন্স রেসপেক্টিভলি। ওকে, যদি আমি কোশ্চেন্সের কথা বলি, তোমরা তো জানোই আমরা আরসি করি, রিডিং কম্প্রিহেনশন ইংলিশে, বা ম্যাথসে আমরা পাজল ডিআই করি, বা রিজনিংয়ে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করি, সেখানে প্যাসেজ পড়ার পর আমরা কোশ্চেন পাই, তাই না? তোমরা তো জানোই। তো 4টে প্যাসেজ আছে। তো প্রথম প্যাসেজে বলছে 5টা কোশ্চেন, 2 নম্বর প্যাসেজ পড়ার পর তুমি পাবে 8টা কোশ্চেন, 3 নম্বর প্যাসেজটা পড়ার পর তোমরা পাবে 8টা কোশ্চেন, আর 4 নম্বর প্যাসেজটা পড়ার পর তোমরা পাবে 6টা কোশ্চেন। এবার দেখো সুরজ ক্যান অ্যান্সার এক্স্যাক্টলি 12 কোশ্চেন্স ইন দ্য টাইম হি টেক্স টু রিড এনি ওয়ান অফ দ্য 4 প্যাসেজ। মানে কোশ্চেনটা পড়ো, কি বলছে মানে এটা বোঝো। মানে সুরজ 12টা কোশ্চেন করতে যা টাইম নেয় এক্স্যাক্টলি সেই টাইমে সে কী করে 4টে প্যাসেজের মধ্যে যে কোনো একটা প্যাসেজে রিড করতে পারে। তো ধরো আমি অ্যাজুম করে নিচ্ছি যে সুরজ একটি কোশ্চেন করতে নেয় 1 মিনিট। তোমরা হয়তো ভাবছো স্যার কেন আপনি 1 মিনিট নিলেন? দেখো তুমি যা ইচ্ছা নাও, যদি তোমার 1 মিনিট পছন্দ না হয় তুমি 2 মিনিট নাও, 5 মিনিট নাও, 10 মিনিট নাও, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি কেন অ্যাজুম করছি, এতে কি হয় ক্যালকুলেশনটা করতে খুব সুবিধা হবে। ক্লিয়ার? তো যদি একটা কোশ্চেন করতে সে 1 মিনিট নেয় তো অবশ্যই বলে স্যার 12টা কোশ্চেন করতে 12 মিনিট, তার মানে সে একটা প্যাসেজ পড়তে সময় নিচ্ছে 12 মিনিট। ক্লিয়ার? তাই আমি লিখে নিলাম একটা কোশ্চেন করতে নিচ্ছে 1 মিনিট, তো একটা প্যাসেজ যখন সুরজ পড়ছে অবশ্যই বলে স্যার এই প্যাসেজটা পড়তে তার সময় লাগছে কত মিনিট? 12 মিনিট। আশা করি এত দূর অবধি তোমাদের ডাউট কোনো নেই। ক্লিয়ার সব? চলো বিন্দাস থাকো। এবার কি বলছে দেখো, অ্যাজুম দ্যাট his rate of reading and answering questions remains the same across all 4 passages। মানে প্রতিটা ক্ষেত্রে, মানে প্যাসেজ 1 হোক 2, 3, 4, প্রতিটা ক্ষেত্রে ওর রিড করার টাইম সেম আর কোশ্চেন বানানোর টাইমটা কিন্তু সেম। ওকে, কোনো চেঞ্জ হচ্ছে না। বাই হোয়াট রেট শুড সুরজ ইনক্রিজ হিজ রিডিং স্পিড? ভালো করে কোশ্চেনটা পড়বে, কি বলছে বাই হোয়াট রেট শুড সুরজ ইনক্রিজ হিজ রিডিং স্পিড। তো কি রেটে সুরজ কি করবে? ও রিডিং স্পিডকে ইনক্রিজ করবে। মানে রিডিং স্পিড মানে প্যাসেজের রিডিং স্পিডের কথা বলা হচ্ছে, ওইখানে কি হবে স্পিড চেঞ্জ হবে, বাট কোথায় স্পিড চেঞ্জ হবে না? কোশ্চেন করার ক্ষেত্রে কোনো স্পিড চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? তো ইন অর্ডার টু কাট ডাউন হিজ টোটাল টাইম স্পেন্ড বাই 10%, মানে বলছে আগে যা সময় নিত
4টে প্যাসেজ পড়তে, সব কোশ্চেন করতে। এখন সে কী করতে চাইছে, 10% সে কাট ডাউন, মানে টোটাল টাইমকে কমাতে চাইছে। তার জন্য কি করতে, অবশ্যই দেখো, ধরো আমি আগে 50 মিনিটে পুরো কাজটা করতাম, ওকে, এখন আমি 10% কম সময় করতে চাই, মানে 45 মিনিটে করতে চাই, তো অবশ্যই স্পিড বাড়াতে হবে। তো এখানে বলাই আছে কি কোথায় স্পিড বাড়াতে হবে, রিডিং স্পিডের ক্ষেত্রে স্পিড বাড়াতে হবে, কোশ্চেনের ক্ষেত্রে স্পিড কোনো চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? কোশ্চেনটা মানেটা বোঝো। তো দেখো এবার তোমরাই বলো তাহলে মোট টাইম কী করে বার করবে। তোমরা জানো কি একটা প্যাসেজ পড়তে নিচ্ছে 12 মিনিট, তো 4টে প্যাসেজ পড়তে তার মোট সময় 12 × 4 স্যার 48 মিনিট লাগছে। হ্যাঁ স্যার, চলো আশা করি তোমার সবার ক্লিয়ার। এবার দেখো তো কোশ্চেন করতে কত সময় লাগছে, তোমরা বলো স্যার এইখানে 5টা কোশ্চেন করতে 5 মিনিট, 8টা কোশ্চেন 8 মিনিট, 8টা কোশ্চেন 8 মিনিট, 6টা কোশ্চেন 6 মিনিট, তাই না? তো মোট দেখো 6 + 8 14 + 8 22 + 5 27, দেখতেই পাচ্ছ তোমরা মোট 27 মিনিট তার সময় লাগছে শুধু কোশ্চেন করতে। যদি আমি দেখি প্যাসেজ প্লাস কোশ্চেন তো করতে তার মোট 48 + 27, অবশ্যই বলবে স্যার কত মিনিট লাগছে, 75 মিনিট তার সময় লাগছে। ক্লিয়ার? তো সুরজ একজন স্টুডেন্ট যে ধরো SBI পিওর পরীক্ষা লিখছে, 4টে প্যাসেজ পড়া প্লাস সব কোশ্চেন করা, মানে তার মোট সময় লাগছে 75 মিনিট। বাট এখন সে কি চাইছে, টাইম 10% কম করতে চাইছে। খুব ভালো কথা। তো 10% কম মানে কি, অবশ্যই বলে স্যার 75-এর 10% মানেই হচ্ছে 7.5 মিনিট। তো এখন সে 7.5 মিনিট কম করতে চাইছে, মানে এখন সে পুরো জিনিসটা কমপ্লিট করতে চাইছে। 75 - 7.5 তুমি কি বলবে স্যার, অবশ্যই তুমি বলবে স্যার 67.5 মিনিট, তাই না? 67.5 মিনিট, মানে আগে ও এই পুরো কাজটা প্যাসেজ পড়া সব কোশ্চেন বানানো 75 মিনিটে করতো, এখন সে কমপ্লিট করতে চাইছে পুরো কাজটা 67.5 মিনিটে। বাট কোশ্চেন হিন্টস কি দেওয়া ছিল, ওর রিডিং স্পিড চেঞ্জ হবে। এবার তোমরা জানো কি স্পিডের সাথে সময়ের কি সম্পর্ক, অবশ্যই বলবে স্যার ইনভার্সের সম্পর্ক। দারুণ প্রশ্ন। দেখো এখানে পার্সেন্টেজের মধ্যেও কিন্তু স্পিড টাইম ডিস্টেন্সের কনসেপ্ট কিন্তু লুকিয়ে আছে, তাই না? তাই এটা SBI পিওর স্ট্যান্ডার্ড। চলো তো দেখো স্পিডের সাথে টাইমের সম্পর্ক কি, অবশ্যই বলবে স্যার স্পিডের সাথে টাইমের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা টাইমের রেশিও তো বার করতেই পারি। হ্যাঁ স্যার, অবশ্যই পারেন। আগে পুরো কাজটা করতে সময় লাগছিল 75 মিনিট, আর এখন পুরো কাজ করতে সময় লাগছে 67.5 মিনিট। তো দেখো এখানে 67.5 আছে, এখানে 75, তো এটাকে 10 দিয়ে গুণ করে নাও, এটাকে 10 দিয়ে গুণ করে নাও, তাহলে রেশিও বার করতে খুব সুবিধা হবে। 750 অনুপাত কি পাচ্ছি আমরা, 675, তাই না? চলো এবার তোমরা 5 দিয়ে একটু কাটাকুটি করে নাও তো। হ্যাঁ স্যার করে নিচ্ছি। চলো কত পাচ্ছি দেখো তো, 5 × 15 মানে 150, 5 × কত পেলাম, 5 × 13 65, 5 × 5 আরও স্যার 5 দিয়ে কাটতে পারবেন? হ্যাঁ পারবো। চলো 5 × 30 কত পাচ্ছি আমরা, 150, 5 × 27 আমরা কত পাচ্ছি, 135। মানে দেখো তো তার সময়ের রেশিও কত, 30:27। যদি আগে সে 30 মিনিট সময় নিত, তাহলে এখন সে 27 মিনিট সময় নেবে, তাই না? যেটা আগের থেকে 10% কম। চলো এবার দেখে নাও, যদি টাইমের রেশিও 30:27 হয়, তাহলে অবশ্যই হলো স্যার স্পিডের রেশিও কী হবে। বাট একটা জিনিস লক্ষ্য করো, আমরা কোথায় ভুলটা করলাম। চলো আমরা ভুলটা কোথায় করলাম, এখানে কার স্পিড বলছে যে বাই হোয়াট রেট শুড সুরজ ইনক্রিজ ইজ রিডিং স্পিড। তো দেখো ওর এই যে 67.5 মিনিট সে এখন নিচ্ছে, তার মধ্যে এটা তো ফিক্সড। হ্যাঁ স্যার এটা ফিক্সড, এখন সে 27 মিনিটে নিচ্ছে, কারণ আগেও সে 27 মিনিট নিতে কোশ্চেন করতে, এখনও সে নেবে 27 মিনিট কোশ্চেন করতে। বাট হেরফের কোথায় হচ্ছে, রিডিং স্পিড। তো আগে লাগছিল 48 মিনিট, তো এখন যে এই মোট 7.5 মিনিট কম লাগছে, অবশ্যই রিডিং স্পিডের ক্ষেত্রে কমছে সময়টা। হ্যাঁ স্যার দারুণ বলেছেন। তো 48 - 7.5 মানে কি হয়, অবশ্যই বলবে স্যার 40.5 মিনিট হয়। কি হয় গো, 40.5 মিনিট হয়। ক্লিয়ার? কারণ দেখো কোশ্চেনটা পড়ো, কি চাইছে, কার রিডিং স্পিড এখানে বাড়াচ্ছে, অবশ্যই বলবে স্যার কি কার স্পিডটা বাড়াচ্ছে, রিডিং স্পিড বাড়াচ্ছে, তাই না? এবার দেখো তো আগে সে রিড করতে নিচ্ছিল 48 মিনিট, আর এখন সে রিড করতে নিচ্ছে 40.5 মিনিট। ওকে, হ্যাঁ স্যার ওকে। তো আগে সে রিড করতে নিচ্ছিল 48 মিনিট, আর এখন 40.5, 10 দিয়ে গুণ করে নাও, মানে 480 মিনিট নিচ্ছিল আগে, আর এখন নিচ্ছে 405 মিনিট। ওকে স্যার। তো কী রেশিও পাচ্ছি, 5 দিয়ে কাটো তো, 5 × 9 45, 5 × 6 30। ওকে স্যার 96 পেলাম। 5 দিয়ে কাটো, 5 × 8 5 × 1 মানে 96:81। মানে এই রেশিওতে সে এখন কি করছে, আগে রিড করছিল প্যাসেজগুলো, আর এখন রিড করছে, তাই না? তো এবার বলো তো তাহলে স্পিডের রেশিও কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে 81:96। তো বলো কত পার্সেন্ট তাকে স্পিড বাড়াতে হবে। তো বলবে স্যার 81 থেকে 96 মানে 15 ইউনিট বাড়াচ্ছে, কার রেসপেক্টে, অবশ্যই বলবে স্যার ইনিশিয়াল ভ্যালু 81 রেসপেক্টে। তো দেখে নাও 15 81 কত শতাংশ। তো কী করে বার করবে, সে 15/81 × 100,
তাই না? 15/81 ইন্টু 100 কী পাচ্ছ তোমরা? 3 দিয়ে কাটো, 3 ইন্টু 5, 3 ইন্টু কত পাচ্ছি 27। তো দেখো 5 ইন্টু 100, 500/27। তো 500/27 মানে কত আসবে? চলো ভাগ করে দেখে নিই। 500কে যদি আমি 27 দিয়ে ভাগ করি কত আসছে? 27 ইন্টু 1 27। হ্যাঁ স্যার 27 আসছে, ভাগ তো হবে না, অ্যাপ্রক্সে নিতে হবে। তো 23,230 আসছে, তাই না? তো 27 ইন্টু 8 কত হচ্ছে? 27 ইন্টু 8 করো তো, 8 7 56, 5 ক্যারি 21, 216, হ্যাঁ স্যার 14, মানে মোটামুটি আমি পাচ্ছি 18.5, তাই না? 27 ইন্টু 5 125, হ্যাঁ 18.5% অ্যাপ্রক্স। এই প্রশ্নের অ্যান্সার পেলাম 18.5। ওকে, দারুণ প্রশ্ন ছিল, দারুণ। আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে ভালো কোশ্চেন আপাতত এটাই ছিল। আগে আরও ভালো ভালো কোশ্চেন আছে, অবশ্যই পাবে তোমরা। জাস্ট এই সেশনটা দেখতে থাকো আমার সাথে, হ্যাঁ না, পুরো লাস্ট অবধি দেখো। ক্লিয়ার? চলো, আশা করি তোমার সবার ক্লিয়ার। দেখো দারুণ একটা অঙ্ক ছিল, খালি কোশ্চেনটা মানেটা বোঝো। আগে তার প্যাসেজ পড়া আর কোশ্চেন বানানো নিয়ে লাগতো 75 মিনিট, এখন সে ওভারঅল 10% কাট ডাউন করতে চাইছে সময়ের ক্ষেত্রে, তাই না? মানে এখন সে পুরো জিনিসটা করতে চাইছে 67.5 মিনিট, বাট তার কোশ্চেন বানানোর ক্ষেত্রে টাইম তো চেঞ্জ হচ্ছে না। আগে সে নিত 27 মিনিট, এখনও সে নিচ্ছে 27 মিনিট। তার মানে চেঞ্জ কোথায় হচ্ছে? আগে সে নিচ্ছিল প্যাসেজ পড়তে 48 মিনিট, এখন সে 7.5 মিনিট কম নেবে, মানে 40.5 মিনিটে তাকে প্যাসেজ পড়তে হবে, তাই না? চলো, আর 40.5 মিনিটে প্যাসেজ পড়া মানে কি? তার মানে কি আগে প্যাসেজ পড়ার সময় এখনকার সময় প্যাসেজ পড়ার রেশিও বার করলাম, তাই আমি স্পিডে চলে গেলাম। তো বের করে নাও কি আগের স্পিড আর এখনকার স্পিড কত পার্সেন্ট বাড়লো? অবশ্যই বলে স্যার অপশন বি 18.5% বাড়লো। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ যাই। কি বলছে দেখো, শোভাজ ম্যাথমেটিক্স টেস্ট হ্যাড 75 প্রবলেম। মানে শোভা একজন স্টুডেন্ট, ধরো আমারই একজন স্টুডেন্ট, যেমন তোমরা আমার স্টুডেন্ট। চলো, তো বলছে ম্যাথমেটিক্স টেস্ট, ওকে, হ্যাড 75 প্রবলেম, মানে একটা ম্যাথস, আজকে আমরা ম্যাথস ক্লাসই করছি, তাই না? তো মোট 75টা কোশ্চেন ছিল, ভালো কথা স্যার। তার মধ্যে অ্যারিথমেটিক 10টা ছিল, তো অ্যারিথমেটিক 10টা ছিল, ওকে। অ্যালজেব্রা ছিল তোমার 30টা, এআর অ্যারিথমেটিক, এল অ্যালজেব্রা 30টা। তো 30 + 10 40 তো হয়ে গেল, বাকি 35টা বলছে জিওমেট্রি প্রবলেম। হ্যাঁ মানছি, ব্যাংকের এক্সামে জিওমেট্রি নেই, ধরো এটা এসএসসি সিজিএলের এক্সাম, তাই না? চলো, সেখানেও ম্যাথস থাকে, জিওমেট্রি কতগুলো কোশ্চেন? 35টা কোশ্চেন। দেখে নাও মোট 75টা কোশ্চেন। ওকে স্যার, অলদো সি অ্যান্সার্ড 70% অফ দ্য অ্যারিথমেটিক, মানে বলছে 10টা কোশ্চেন তো ছিল, বাট সব সে অ্যাটেম্প করতে পারেনি। তো কতগুলো অ্যাটেম্প করলো? অ্যারিথমেটিকে 70%, তাই না? অ্যাটেম্প করলো কারেক্টলি। চলো, 10-এর 70% মানে কি 7টা কোশ্চেন সে 10টার মধ্যে কারেক্ট করলো। ওকে স্যার। অ্যালজেব্রাতে কি বলছে? 40% সে কারেক্ট অ্যান্সার দিল, মানে 30-এর 40% মানে কি 4 × 3 12, তো 12টা সে কারেক্ট অ্যান্সার দিল অ্যালজেব্রা থেকে। হ্যাঁ স্যার। 60% জিওমেট্রির সে কারেক্ট অ্যান্সার দিল, তো 35-এর 60%। তো কীভাবে বার করবে? তোমরা জানো কি 60% মানে কি 10%-এর 6 গুণ, আর 35-এর 10% মানে কি 10 দিয়ে ভাগ করা 3.5, তো 3.5-এর 6 গুণ করে নাও। তো আগে 3.5-এর 2 গুণ নাও, অবশ্যই হলে স্যার 7, তো 7-এর 3 গুণ মানে কত হচ্ছে? 81, 7-এর 3 গুণ কত হচ্ছে? 21, মানে 21টা কোশ্চেন সে কারেক্ট করলো। বুঝতে পারলে ক্যালকুলেশনটা? 60% মানে কি 10%-এর 6 গুণ, তো 10% মানে কি 35-এর 3.5, তো 3.5-এর 6 গুণ মানে কি 3.5-এর 2 গুণ, তার আবার 3 গুণ, তাই না? চলো, মানে 7-এর 3 গুণ মানে 21। এবার দেখে নাও সে মোট কতগুলো অ্যাটেম্প্ট করলো? 21 প্লাস, মোট অ্যাটেম্প্ট না, মোট কতগুলো কারেক্ট অ্যাটেম্প্ট করলো, তাই না? তো 7টা অ্যালজেব্রা থেকে, এটা অ্যারিথমেটিক না, হ্যাঁ অ্যারিথমেটিক থেকে, 12টা অ্যালজেব্রা থেকে, আর 21টা জিওমেট্রি থেকে। দেখতেই পাচ্ছ তোমরা 21 + 12 + 7 কত পাচ্ছ? তো 12 + 7 হচ্ছে 19, হ্যাঁ স্যার। 19 + 21 40টা। তো মোট 75টা কোশ্চেন ছিল ম্যাথসের মধ্যে, তার মধ্যে শোভা একজন স্টুডেন্ট সে 40টা কোশ্চেন সে কারেক্টলি অ্যাটেম্প্ট করলো। এবার পড়ো তো, she did not pass the test because she got less than 60% of the problem right. How many more questions she would have needed to answer correctly to earn 60% passing grade? মানে বলছে যতগুলো কোশ্চেন ছিল তার মধ্যে থেকে 60% যে কারেক্ট করবে সে পাস করবে। তো আগে দেখে নাও, তো পাস কতগুলো কোশ্চেন কারেক্ট অ্যাটেম্প করলে সে পাস হতো? তুমি বললে স্যার 75-এর 60%, তো 75-এর 60% তো মুখোমুখি করতে হবে, 75-এর 60%, তাই না? তো এই মাত্রই শিখলাম কি 60%, বা তুমি একটা কাজ করো, 60% মানে লিখে নাও 3-এর 5,
যদি তুমি 6 × 10% করতে তুমি ভয় পাচ্ছ, তো 60% মানে কি 3/5, কারণ 20% কার হয় 20% 1/5, 60% তার 3 গুণ 3/5, খুব ইজি হলো। মানে অবশ্যই বলবো স্যার 45টা, মানে যদি কেউ 45টা কোশ্চেন 75টার মধ্যে যদি কারেক্ট করে তাহলেই সে পরীক্ষায় পাস করবে। বাট দেখো শোভা 45টার মধ্যে 40টা কারেক্ট করলো, মানে তাই সে পাস করতে পারেনি। তো তাকে আরও কতগুলো কোশ্চেন কারেক্ট করতে হবে তাহলে সে পাস করবে? তুই বলে স্যার 45, 40 থেকে 45 মানে আরও 5টা বেশি অ্যাটেন্ড করতে হবে। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার? অপশান এ 5। ক্লিয়ার? যদি শোভা আরও 5টা বেশি কারেক্ট করে তাহলে সে অবশ্যই পাস করবে, তাই না? চল নেক্সট প্রশ্ন নম্বর 5-এ যাই। কি বলছে? দ্য রেশিও অফ রাধাস এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস ইজ 17:11। তো বলছে রাধা তার এক্সপেন্ডিচারের সাথে সেভিংয়ের রেশিও দেওয়া 17:11। তো লিখে নাও। চলো প্রশ্নে কি দেওয়া? প্রথমে কার গল্প হচ্ছে? রাধা, তাই না? চলো রাধা দেখো, তো রাধার এক্সপেন্ডিচার যদি 17 ইউনিট হয়, ঠিক আছে 1 মিনিট দাঁড়াও, তো 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ চলো লিখে নিই। তো রাধার এক্সপেন্ডিচার যদি 17 ইউনিট হয়, তো বলছে সেভিংস 11 ইউনিট। তার মানে একটু কনফার্ম 17 + 11 তার ইনকাম, আয় কত? 28 ইউনিট। স্যার ঠিক আছে, যদি ঠিক আছে তো এগিয়ে যাও, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, তাই না? এবার দেখো তোমরা, অ্যান্ড দ্য রেশিও অফ স্যাম টোটাল ইনকাম অ্যান্ড সেভিংস ইজ 37:12। ওকে, আবার একটা গল্প ছিল, কার গল্প? স্যাম। দুজন এখানে স্টুডেন্ট, ধরো আমাদেরই স্টুডেন্ট, তোমাদের বন্ধু, তাই না? রাধা আর স্যাম। ওকে, এবার দেখো স্যামের ইনকামের সাথে সেভিংসের রেশিও দেওয়া। যদি স্যামের ইনকাম 37 হয়, সেভিংস যদি 12 হয়, বাকি এক্সপেন্ডিচার 37 - 12 মানে কি আসছে? অবশ্যই হলো স্যার 25 আসছে। তো এই রেশিওতে সে ইনকাম আয় করছে, খরচা করছে আর সঞ্চয় করছে। ওকে, নেক্সট লাইন পড়ো। ইফ রাধাস ইনকাম ইনক্রিজেস বাই 14.27%, তো এটার মানে হয় 1/7। চলো, তো রাধার আয় 1/7 বাড়ছে, তো 28-এর 1/7 মানে কি হয়? অবশ্যই বলবে স্যার 28-এর 1/7 মানে 4, যদি 4 বাড়ে হচ্ছে 32। ওকে স্যার, খরচা তো চেঞ্জ হচ্ছে না, খরচা 17ই থাকলো, তার মানে কি চেঞ্জ সঞ্চয় হবে? 32 - 17 অবশ্যই কী বলবো স্যার 15। তার মানে এখন রেশিও কী হচ্ছে? 32:17:15। ক্লিয়ার সবার? নেক্সট লাইন। অ্যান্ড স্যামস এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%। তো স্যামের খরচা বাড়ছে 20%। ওকে, তো স্যামের খরচা বাড়ছে 20%, এটা এখানে বাড়লো, বাকি সব এটা তো কনস্ট্যান্ট, তাই এটা চেঞ্জ হলো। এবার খরচা বাড়ছে 20% মানে কি 1/5, তো 25-এর 1/5 মানে বলে 5, 5 মানে 30। তো আয় তো সেমই আছে, আয় তো চেঞ্জ হচ্ছে না। ওকে স্যার, তো চেঞ্জ অবশ্যই সঞ্চয় হবে, 37 - 30 অবশ্যই হলো স্যার 7। ক্লিয়ার হলো জিনিসটা? আশা করি সবার ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার ওকে। এবার পড়ো নেক্সট লাইনটা, কি বলছে? দেন রাধাস নিউ ইনকাম অ্যান্ড স্যামস নিউ এক্সপেন্ডিচার রেশিও বিকামস 64:45। তো ভালো করে কোশ্চেনটা পড়ো, কি বলছে? রাধার নিউ ইনকাম আর স্যামের নিউ এক্সপেন্ডিচার, তার রেশিও বলা ছিল 64:45। তো রাধার নিউ ইনকাম মানে অবশ্যই এই 32-এর কথা বলা হচ্ছে। ওকে স্যার, এবার দেখো স্যামের নিউ এক্সপেন্ডিচার মানে এটার কথা বলেছে 30, বাট প্রশ্নে রেশিও কি দেওয়া ছিল? 64:45। तो बैलेंसिंग मेथड दोस्त, बैलेंसिंग मेथड आप सभी को इतना प्यार से हम लोग क्लास में बैलेंसिंग मेथड सिखा चुके हैं, आज उसका इस्तेमाल करना बाकी है खाली। क्लियर है? चलो करी। तो देखो এখানে দেওয়া ছিল কি রাধার নতুন ইনকাম 64, তো এক কাজ করো 32-কে 64 করে দাও। হ্যাঁ স্যার খুবই সোজা। তো 32-কে 64 করা মানে কি? অবশ্যই বলে স্যার 32-কে 64 করা মানেই 2 দিয়ে গুণ করা। 32 × 2, তো অবশ্যই এখানেও 2 দিয়ে গুণ হবে 34, অবশ্যই এখানেও 2 দিয়ে গুণ হবে 30, তাই না? তো এখন আমরা কি রেশিও পেলাম? 64:34:30 পেলাম। এবার দেখো তো স্যামের নতুন এক্সপেন্ডিচার কী দেওয়া ছিল? অবশ্যই হলো স্যার 45 ইউনিট। তো এবার দেখো, তো 30-কে 45 করতে হবে। তো 30-কে 45 করা মানে কি? অবশ্যই বলে স্যার 1.5 দিয়ে গুণ করা। হ্যাঁ স্যার করছি, 1.5 দিয়ে গুণ করা। তো চলো 7 × 1.5 মানে কত আসছে? বলবো স্যার 10.5। ওকে,
তো 37 ইন্টু 1.5 মানে কি 37 প্লাস 37-এর অর্ধেক, তো 37-এর অর্ধেক কত, অবশ্যই বলে স্যার 18.5, তো 37 প্লাস 18.5 করলেই তোমরা পেতে 55.5, কী পাচ্ছ তোমরা 55.5। ক্লিয়ার? তো আশা করি তোমরা শিখতে পারলে কীভাবে জিনিসগুলো ব্যালেন্স করা যায় ইজিলি। ওকে, তো এবার দেখে নাও নেক্সট লাইন। তো ব্যালেন্স হয়ে গেল। তো রাধার নতুন ইনকাম, নতুন খরচা, নতুন সঞ্চয়, স্যামের নতুন ইনকাম, নতুন খরচা, নতুন আর সঞ্চয়, তাই না? এবার তোমরা দেখে নাও, ইফ রাধা অ্যান্ড স্যামস নিউ ইনকাম অ্যাডিশন ইজ 40,630, তো প্রশ্নের দেওয়াই আছে। তো রাধার নতুন ইনকাম কত, অবশ্যই বলবে স্যার দেখুন 64 ইউনিট, হ্যাঁ স্যার। স্যামের নতুন ইনকাম কত, 55.5, দুটো যোগ ফল কত পাচ্ছ তোমার, 60 প্লাস 55 মানে পাচ্ছ 110, হ্যাঁ স্যার 110। ওকে, 4 প্লাস 5 9, 119.5, তো কী পেলাম আমরা 119.5 পেলাম। ক্লিয়ার সবার? এবার দেখে নাও 119.5 আমরা কি পেলাম, 119.5 আমরা পেলাম। ওকে ক্লিয়ার? চলো, তো এটার মান প্রশ্ন দেওয়াই ছিল 40,630, 40,630। ওকে, তো 119.5-এর মান যদি 40,630 হয়, তো একের মানটা বার করতে পারি, হ্যাঁ স্যার। চলো একের মানটা আগে একটু আমরা বার করি, বাট একটু বুদ্ধি লাগাও। যদি তোমরা লিখে নাও 1 কাজ সমান এটা বাই এটা, অবশ্যই টাইম যাবে। দেখো কীভাবে ক্যালকুলেশনগুলোকে পরীক্ষায় ফাস্ট করা যায়। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, কি করতাম, এটার ডাবল নিতাম। তো স্যার কেন নিচ্ছে একটু দেখো, 119.5, এটা 2 গুণ মানে কত হয়, তো 119-এর 2 গুণ 238, আর 1 মানে 239, তো এটা কাজ সমান হবে। তো অবশ্যই এদিকেও 2 দ্বিগুণ করে নাও, মানে 40,630 ইন্টু 2। প্রশ্ন চেঞ্জ করবেন না, যদি বাঁ দিকে ইন্টু 2 করো, ডান দিকে ইন্টু 2 করো। তো কেন আমি ইন্টু 2 করলাম, এবার দেখো ক্যালকুলেশন খুব ইজি হবে, ক্যালকুলেশন খুব কী হবে, ইজি হবে। চলো, তো এবার আমরা একের মানটা বার করে নিই। তো স্যার একের মান কত আসছে, 40,630 ইন্টু 2 বাই কত পাচ্ছ তোমরা, 239 পাচ্ছ, 239 পাচ্ছ। চলো 239। এবার একটা জিনিস দেখো তো, কোনো কাটাকুটি যাচ্ছে, তো ভাগ করে দেখে নাও 40,630 যদি আমি 239 দিয়ে ভাগ করি কত পাবো, 239 ইন্টু 1, হ্যাঁ স্যার 1 তো আসছেই, 239, তাই না? কত থাকছে ভাগশেষ, স্যার 7, এখানে আসছে 6, এখানে 1 3। এবার দেখো তো কি সুবিধা, তো 9 লাস্টে আছে, 9 ইন্টু 7 করলেই তোমরা পেতে লাস্টে 3, হ্যাঁ স্যার। এবার দেখেও না 239 ইন্টু 7 কি পাচ্ছ, 1 6 7 3, হ্যাঁ স্যার পাচ্ছি। 7 9 63, 6 ক্যারি, 21 প্লাস 27 2 ক্যারি, হ্যাঁ স্যার পাচ্ছি। তার মানে পেলাম 170। ক্লিয়ার সবার? চলো, তার মানে একের মান কি পেলাম, একের মান আমরা পেলাম, এটা হচ্ছে 170। তো 170 ইন্টু 2 করলে তোমরা কি পাচ্ছ, অবশ্যই বলে স্যার 170 ইন্টু 2 করলে আমরা পেয়ে যাব 340। তো জাস্ট একের মানটা আমি বের করে রাখলাম 340। এবার পড়ো লাস্ট লাইনটা, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন রাধা অ্যান্ড স্যামস ইনিশিয়াল ইনকাম। আলটিমেটলি তোমাদের যেতে হবে ইনিশিয়াল ইনকামে, ওদের ইনিশিয়াল ইনকামের তফাৎ, এটাই কিন্তু প্রশ্ন। এবার দেখো তো, এবার দেখো স্যামের ইনিশিয়াল ইনকাম কিন্তু চেঞ্জ হচ্ছে না, স্যামের এখন যা ইনকাম ইনিশিয়াল ইনকাম তাই ছিল। তাই আমি বার করছি স্যামের এখনকার ইনকাম কত, কারণ এই যে 1 ইউনিটের মানটা, এটা তোমরা এখানে পুট করতে পারো, এখানে পুট করতে পারো, ডাইরেক্ট এখানে পুট করতে পারো না, কারণ এটা তোমাদের কাছে এখন ব্যালেন্সড রেশিও, তাই না? তো চলো 55.5। হয়তো তোমরা ভাবছো স্যার আপনি কেন এখনকার ইনকামটা বার করছেন স্যামের ক্ষেত্রে, আরে ভাই স্যামের তো ইনকাম চেঞ্জ হচ্ছে না, স্যামের যা আগে ইনকাম ছিল এখনও তাই আছে। তাই আমি যদি বার করে নিই এখন কি ইনকাম, তার মানে কি আগের ইনকাম তাই ছিল। তো 55.5 এখনকার ইনকাম, তো বলবে কি স্যার 55.5 ইন্টু কত, একের মান 340, তাই ইন্টু 340। ভুল করো, গুণ করবেন না। ক্লিয়ার? অ্যাজ ইট ইজ ছেড়ে দাও। এবার দেখো, এবার বার করো রাধার এখনকার ইনকাম, বাট রাধার ক্ষেত্রে লক্ষ্য রাখো কি রাধার ইনিশিয়াল ইনকাম আর এখনকার ইনকাম কিন্তু সম্পূর্ণ আলাদা, চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার চেঞ্জ হচ্ছে। তো আগে তোমরা রাধার এখনকার ইনকামটা বার করে নাও। স্যার 64 ইউনিট, মানে কি বলবে স্যার 64 ইন্টু, ক্লিয়ার? একের মান কত, 340। যদি 1 ইউনিট 340 হয়,
তো 64 ইউনিট কাজ সমান অবশ্যই হলো স্যার 64 ইন্টু 340। বাট এবার লক্ষ্য করো প্রশ্নে বলাই ছিল কি বলা ছিল কি রাধার ইনিশিয়াল ইনকাম থেকে কি হচ্ছে এখন ইনকাম 1/8 1/7 বাড়ছে, তাই না? দেখো এখানে বলাই ছিল রাধার্স ইনকাম ইনক্রিজেস বাই এত, মানে এটা মানে কি হয়, এটা মানে হয় 1/7, মানে বলছে রাধার্স ইনকাম ইনক্রিজেস বাই মানে 7-এর মধ্যে 1 বাড়ছে। যদি ইনিশিয়ালি 7 ছিল এখন কত 8, যদি ইনিশিয়ালি কত ছিল 7 এখন হচ্ছে 8, তাই না? তো এটা এখনকার ইনকাম মানে 8-এর মান, যদি 8 এটার সমান হয় তার মানে 7 কার সমান হবে অবশ্যই হলো স্যার বাই 8 ইন্টু 7। তার মানে ডাইরেক্ট যদি তোমরা 7/8 করো তাহলেই তোমরা পাবে কি পাবে রাধার ইনিশিয়াল ইনকাম। চলো এবার দেখো তো 8 দিয়ে কাটো 8 ইন্টু 8, হ্যাঁ স্যার, তো 8 সাথে 56 ইন্টু 340। তো এবার দেখো আমরা পেয়ে গেলাম এটা কি, এটা হচ্ছে রাধার ইনিশিয়াল ইনকাম, এটা কি স্যামের ইনিশিয়াল ইনকাম, তাই না? তো এদের তফাৎ অবশ্যই বলবো স্যার কী তফাৎ, 340 তো কমনই যাচ্ছে স্যার, তো 340 তো কমন নেই, তো ব্র্যাকেটে আছে 56 মাইনাস 55.5, তার মানে অবশ্যই বলবো স্যার এদের কী তফাৎ 0.5 ইন্টু 340, এটাই তফাৎ, মানে 340-এর অর্ধেক। অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার কী হতো, অপশান এ 170 হতো। ক্লিয়ার? তো আশা করি প্রশ্নের কোয়ালিটি তোমাদের ভালো লাগছে। হ্যাঁ আমি মানছি একটু হাই লেভেল আছে, বাট কি করব, এখন এসবিআই পিও আইবিএস পিও লেভেল কিন্তু এটাই, হ্যাঁ তাই না? তো মেন কথা কি জানো, আলটিমেটলি শেখা। যদি আমি ওয়ান লাইনার কোশ্চেন নিয়ে আসি, না তুমি মজা পাবে না আমি মজা পাবো, তাই না? তো আমার একটাই পারপাস যেন আমরা ক্লাসে কিছু শিখতে পারি। আশা করি তোমরা পাচ্ছ, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কোশ্চেনের কোয়ালিটি কেমন লাগছে তোমাদের। ওকে চলো, তোমাদের মতামত আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের থেকেই তো আমি মোটিভেশন পাই। ওকে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে, ইন দ্য চিদম্বরমস ফ্যামিলি দ্য রেশিও অফ এক্সপেন্সেস টু দ্য সেভিংস ইজ 5:3। চলো তাড়াতাড়ি লিখি। তো এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিও কী দেওয়া গো 5:3, আগে লিখে নাও। মানে ইনকাম 8 ইউনিট, 3 + 5, হ্যাঁ স্যার 8 ইউনিট হওয়া দরকার। নেক্সট লাইন পড়ো, হিজ এক্সপেন্সেস ইজ ইনক্রিজ বাই 60%। তো দেখো খরচা বাড়ছে 60%, তাই কাজ করো যদি 5-এর 60% তো দশমিক আসবে, তাই না? তা আগে একটা করে শূন্য বসিয়ে নাও। হ্যাঁ স্যার দারুণ বলেছেন, এগুলো মাথায় রাখবে। ওকে এবার দেখো তার খরচা 60% বাড়ছে, তো 60% মানে তুমি জানো 3-এর 5, তো 50-এর 3-এর 5 বাড়ছে, তো কত বাড়ছে 50-এর 3-এর 5 মানে কত আসবে 30, তো 30 বেড়ে হলো কত, অবশ্যই হলো স্যার খরচা এখন 80 হলো। ওকে অ্যান্ড ইনকাম ইনক্রিজ বাই অনলি 25%, ভালো কথা। তো দেখো ইনকামটা তো বাড়ছে 25% মানে জানো তুমি 1/4, হ্যাঁ স্যার 1/4 মানে 20 বাড়ছে, মানে 20 বেড়ে হলো কত 100, যদি 100 হয় তার মানে এখন তার সঞ্চয় কত 20 ইউনিট। তো দেখো প্রশ্নে এটাই বলা ছিল 10, দেয়ার ইজ এ ডেফিসিট অফ ₹3500 ইন দ্য সেভিংস, মানে তার সঞ্চয় কমছে গো, কতটা কমলো গো 30 থেকে 20 হলো, মানে কত ডেফিসিট 10-এর ডেফিসিট, এই 10-এর মানটাই এই প্রশ্নে দেওয়া ছিল কত 3500 টাকা। যদি 10-এর মান হয় 3500 টাকা তাহলে এখান থেকে বলাই যায় কি 1 ইউনিট কাজ সমান 350 টাকা সমান। এবার দেখে নাও কোশ্চেন কি, দ্য ইনক্রিজড ইনকাম অফ মিস্টার চিদম্বরম ফ্যামিলি ইজ, তো ইনক্রিজড ইনকাম মানে আফটার ইনক্রিমেন্ট, চলো তার মানে 100-এর মান চাইছে, যদি অরিজিনাল ইনকাম চাইতো তো 80-র মান বার করতাম, এখনকার ইনকাম চাইছে মানে 100-এর মানটা বার করো, তো 100 ইন্টু 350 মানেই এই প্রশ্নের অ্যান্সার কী হওয়া দরকার ছিল, অবশ্যই বলবে স্যার 35,000, অপশন এ ₹35,000 এই প্রশ্নের সঠিক অ্যান্সার হওয়া উচিত ছিল। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন নম্বর 7-এ যাই। দেখো কি বলছে, অ্যাট IIM Bangalore 60% of the students are boys and the rest are girls. ওকে মানে বলছে বয়েজ আর গার্লসের সংখ্যা কত, ধরে নাও 60 বয় আর রেস্ট 40 গার্ল, মানে আমি ধরলাম কি মোট 100 স্টুডেন্ট, তাই না? আমি কি ধরলাম মোট স্টুডেন্টের সংখ্যা 100। ওকে ফার্দার 15% অফ দ্য বয়েজ অ্যান্ড 7.5% অফ দ্য গার্লস আর গেটিং এ ফি ওয়েভার। এই সে বুঝবে, লাইনটা বুঝবে কি বলতে চাইছে, মানে IIM ব্যাঙ্গালোরে এতজন ছেলে পড়ে আর এতজন মেয়ে পড়াশোনা করে। ওকে হয় না অ্যাডমিশন ফি লাগে বা অন্য কোনো ফি লাগে পড়ার ক্ষেত্রে, তো ওয়েভার মানে
তাদের লাগছে না, ফি লাগছে না, ফি উঠিয়ে নিচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাই না? চলো, এটা ওয়েভার মানে ফি উঠিয়ে নিচ্ছে। তো বলছে কতজন, যতজন ছেলে তার 15%। ওকে, দেখে নাও তো, যদি 60 হয়, তাই না, 60 জন ছেলের 15% মানে কত হবে স্যার? 9 জন, মানে 9 জনের ফি লাগছে না, জিরো ফি। ফি ওয়েভার মানে কোনো ফি লাগছে না। এই যে ফি ওয়েভার, এটা মানে হচ্ছে কোনো ফি লাগছে না, মানে 60 জন ছেলে এমন পড়াশোনা করছে যাদের মধ্যে 9 জন তাদের কোনো ফি লাগছেই না, কোনো ফি লাগছে না, তাই না? চলো, কারণ 15% মানে 6, সরি 60-এ 15% মানে 9, তাই না? 10% 6, 5% অর্ধেক 3, 6 + 3 9। চলো, 7.5% of the girls are getting a fee waiver. তো 7.5% তারা কি পাচ্ছে না, তারা তাদের কোনো ফি লাগছে না, 7.5%। ওকে, তো এক কাজ করো, 7.5 ছিল কি, এটা 75% ছিল। এখন দাঁড়াও তো, আমার মনে হয় এটা কোনো টাইপিং মিস্টেক আছে, এটা 75% হবে, কারণ 7.5% যদি হয়, 7.5% যদি হয়, এক কাজ করো, যদি 7.5% যদি হয়, তার মানে কি 15% হচ্ছে তোমার 3, তার অর্ধেক 1.5। এটা কাজ করো, এটা 75%ই হয় মনে হচ্ছে আমার, যেটুকু সিক্স সেন্স বলছে, মনে হয় কোথাও টাইপিং মিস্টেক হয়েছে এখানে, কারণ টাইপ তো আমি করি। এটা 75%ই ছিল। চলো, যদি 75% ধরেই চলি, তাহলে কী হবে, কনসেপ্টে বুঝে নাও। হতে পারে 7.5, আমি জানি না এক্স্যাক্টলি, দেখে মনে হচ্ছে এটা 7.5 হওয়া উচিত নয়, 75 হওয়া উচিত, তাই না? মানে 25% যদি 1/4 হয়, 75 মানে 3/4, তো 3/4 মানে দেখতে পাচ্ছ তোমরা কত, 10 3 30, তাই না? কত পেলে তোমার 30। ওকে স্যার, কত পেলাম আমরা? 30 পেলাম, ঠিক আছে। মানে 30 জন মেয়ে আমরা এমন পেলাম যাদের কোনো ফি লাগছে না, তাই তো? কোনো ফি লাগছে না, ঠিক আছে। ইফ দ্য নাম্বার অফ দোজ গেটিং এ ফি ওয়েভার ইজ 90, তো প্রশ্নে বলাই আছে, এক কাজ করো, তাহলে 7.5 ছিল, 7.5 নিয়েই করি, দেখা যাবে লাস্টে যদি না হয় তখন আমরা চেঞ্জ করব, ঠিক আছে? চলো, তো আবার বলছি 60 জন ছেলে আর বাকি মেয়ে। চলো, তো 7.5% মানে কত, আগে বের করো না, 15%। চলো, তারা অর্ধেক, তো 10% হচ্ছে 4। হ্যাঁ স্যার, 10% 4, ঠিক আছে। চলো, 15% কত হচ্ছে 6। হ্যাঁ স্যার, 15% হচ্ছে 6, কারণ 4 হচ্ছে 10%, তার অর্ধেক হচ্ছে 2, মানে 15% 6, 6 অর্ধেক 3, তো 3, মানে 3 জন মেয়ে, তাই না? কারণ 15% যদি 6 হয়, তার অর্ধেক 3, তো 9 + 3। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ছেলে আর মেয়ে মিলিয়ে 100 জনের মধ্যে 12 জন, মানে 12% এমন স্টুডেন্ট যাদের কোনো ফি লাগছে না, তাই না? তো 12%-এ কোনো ফি লাগছে না, তার মানে কনফার্ম বাকি যারা থাকলো 88%। ক্লিয়ার? দেখছি এদের ব্যাপারে কি বলছে। তো 12% কি লাগছে না, ফি ওয়েভার, মানে তাদের কোনো ফি লাগছে না, ফি জিরো, হাঁটিয়ে নেওয়া হচ্ছে, তাই না? এবার দেখো তো, ইফ দ্য নাম্বার অফ দোজ গেটিং এ ফি ওয়েভার ইজ 90, মানে প্রশ্নে বলাই আছে কি, যাদের কোনো ফি লাগছে না তাদের মোট সংখ্যা 90, মানে 12%-এর মানটাই দেওয়া 90, লিখে রাখো, পরে কাজে আসবে। 12%-এর মানটাই কি দেওয়া ছিল 90, তাই না? এবার দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস গেটিং 50% কনসেশন। ওকে, মানে ফি ওয়েভার মানে 100% ছাড়। এবার এমনও স্টুডেন্ট আছে যারা 50% ছাড় পাবে। ওকে, তাদের সংখ্যায় বার করতে দিয়েছে। ইফ ইট ইজ গিভেন দ্যাট 50% অফ দোজ নট গেটিং এ ফি ওয়েভার আর এলিজিবল টু গেট হাফ অফ দ্য ফি কনসেশন। লাইনটা বোঝো ভালো, কি বলছে, ইফ ইট ইজ গিভেন দ্যাট, কি গিভেন দেওয়া আছে, 50%, মানে আধা, কার আধা, কার অর্ধেক, অফ দোজ নট গেটিং এ ফি ওয়েভার। তো প্রথম দেখো কারা ফি ওয়েভার পাচ্ছে না, অবশ্যই হলো স্যার 12% যদি ফি ওয়েভার পাচ্ছে, বাকি 88% পাচ্ছে না, এদের অর্ধেক, মানে 44%, মানে এটার অর্ধেক, তাই না? 88 যারা ফি ওয়েভার পাচ্ছে না, এদের অর্ধেক 44%, এরা পাবে আধা কনসেশন, তাই না? তো তোমার কোশ্চেন 44% কাজ সমান, তো বের করে নাও। হ্যাঁ, এবার তুমি হয়তো করবে স্যার 12% 90, 1% 90 12, 44% 90 12 × 40, কোনো দিন সিলেকশন পাবে না। বুদ্ধি লাগাও, কী করে বার করবে দেখো তো। আমি যদি এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করি, কি পেতাম স্যার 4%, তো 3 দিয়ে ভাগ কর 30। এবার দেখো 4% 30, তো 44% কাজ সমান হবে। মুখে বলবে স্যার 4 × 11, 30 × 11, 330। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হতো, 330 না, এটা 7.5-এ ছিল, কোশ্চেন কারেক্টই ছিল। ক্লিয়ার?
চলো দারুণ অঙ্ক, দারুণ। চলো নেক্সট প্রশ্ন নম্বর 8-এ যাই। কি বলছে দেখো না, প্রশ্ন নম্বর 8, দারুণ অঙ্ক। দেখো এ অ্যান্ড বি হ্যাভ সাম গুহাভাস ডিভাইডেড অ্যামাং দেম, মানে পেয়ারা, তাই না? আশা করি পেয়ারা খেতে খুব ভালো লাগে তোমাদেরও, আমারও খুব ভালো লাগে, তাই না? দেখো এ আর বি তাদের কাছে কিছু পেয়ারা আছে, ওকে। এ সেজ টু বি, এ বিকে বলছে, কি বলছে, ইফ আই গিভ ইউ 25% অফ দ্য গুহাভাস আই হ্যাভ, আই উইল স্টিল হ্যাভ 2 more গুহাভাস দ্যান ইউ হ্যাভ। তো লাইনটা বুঝবে, ন্যারেশন বোঝো তো? হ্যাঁ স্যার বুঝি। কি বলছে, ইফ আই গিভ ইউ, মানে এ বিকে বলছে যদি ধরো আমি এ আর তুমি বি, তো আমি তোমায় কি বলছি, যদি আমি তোমায় 25% দিয়ে দিই যা আমার কাছে ছিল সেখান থেকে, তো তাহলে কি হবে, তাও আমার কাছে তোমার থেকে দুটো বেশি কি থাকবে, পেয়ারা থাকবে, ওকে ভালো কথা। টু দিস, আবার বি কি বলছে, ইফ ইউ গিভ মি, ধরো এবার আমি বি হলাম তুমি এ হলে, তো আমি তোমায় কি বলছি, যদি তুমি আমায় দাও, ইফ ইউ গিভ মি মানে বি এ কে বলছে, মানে আমি তোমায় বলছি যদি তুমি আমায় পেয়ারা দাও কতগুলো, ইকুয়ালস টু 70% অফ হোয়াট আই হ্যাভ নাও, মানে আমাকে যখন যা আছে যদি তুমি তার 70% আমায় দিয়ে দাও, তো আই উইল হ্যাভ 4 more গুহাভাস দ্যান ইউ হ্যাভ, মানে আমার কাছে তোমার কাছ থেকেও 4টে গুহাভা বেশি হবে। ক্লিয়ার? দারুণ অঙ্ক। তো দেখো অনেকে ফেসে যায়, তো আমি এটা বুদ্ধি লাগাই। কি বুদ্ধি লাগাই দেখো তো, জাস্ট বুদ্ধিটা দেখো তো। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তো আমি ইনিশিয়ালি অ্যাজুম করতাম কি এর কাছে মোট গুহাভা আছে 4 × x। তোমরা তো ভাবছো স্যার কেন, দেখো কারণটা বলছি। কারণ এখানে লেখা ছিল কি এ বিকে দিচ্ছে 25%, মানে 1/4। যদি আমি এখানে 4x নিই, তো 4x আর 1/4 মানে x দিচ্ছে, তো ক্যালকুলেশন ইজি হবে। ক্লিয়ার? আর আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি বি এর কাছে পেয়ারা ছিল, গুহাভা পেয়ারা ছিল 10 × y। তোমরা তো ভাবছো স্যার কেন আপনি 10 × y নিলেন, কারণ দেখো এখানে বলাই ছিল কি বি এর কাছে যা আছে ইনিশিয়ালি তার 10% দিচ্ছে, সরি তার 70% কি করছে, ইফ ইউ গিভ মি গুয়াভাস ইকুয়ালস টু, ওকে 70%, মানে এটা 70%, মানে কি হয় গো, অবশ্যই বলবে স্যার 7 × y। তাই ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে আমি অ্যাজুম করলাম কি এর কাছে ইনিশিয়ালি 4x পেয়ারা আছে আর বি এর কাছে ইনিশিয়ালি 10y পেয়ারা আছে। ক্লিয়ার? এবার দেখো ক্যালকুলেশনটা স্মুথলি চলবে। তো দেখো জিনিসটা বোঝো, ভালো অঙ্ক। সেম টাইপের অঙ্ক কিন্তু আমি রেশিও ক্লাসও করেছি, অলরেডি রেশিও ক্লাসটা আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখবে, ভুলে যেও না। তো এবার দেখো কি বলছে, এ বিকে বলছে if I give you 25% of the guavas I have, মানে এ বিকে 25% দিচ্ছে। তো দেখো তো এর কাছে এখন আছে 4x, হ্যাঁ স্যার, তো 25% মানে কি x, যদি এ বিকে x দেয়, যদি এ বিকে x দেয়, তার মানে এর কাছ থেকে x কমবে, হ্যাঁ স্যার দারুণ বলেছেন। তো এর কাছে থাকছে এখন 3 × x। ক্লিয়ার? ওকে। তো এর কাছে 4x ছিল, তার 25% মানে x দিচ্ছে বিকে, তাই এর থেকেও তো x কমবে। যদি এর থেকে x কমে, তো কমন সেন্স বি এর যা আছে 10y পেয়ারা, এখানে x বাড়বে, হ্যাঁ স্যার, তার মানে বি এর কাছে এখন পেয়ারা থাকবে 10y + x। এবার দেখো তো প্রশ্নে কি লেখা ছিল কি ইফ আই গিভ ইউ 25% অফ দ্য গুয়াভাস আই হ্যাভ, মানে এর কাছে ছিল 4x, এখন x দিল বিকে, থাকছে এর কাছে 3x, তো বি এর কাছে এখন থাকছে 10y + x। এবার বলছে আই উইল স্টিল হ্যাভ 2 more গুহাভাস দ্যান ইউ হ্যাভ, মানে স্টিল এর কাছে বি এর থেকে দুটো বেশি পেয়ারা আছে, মানে ডিফারেন্স। ক্লিয়ার? এর প্যারার সংখ্যা মাইনাস বি এর প্যারার সংখ্যা কার সমান, অবশ্যই হলো সেটা 2 এর সমান। তো একটা ইকুয়েশন ক্রিয়েট করতেই পারলাম, হ্যাঁ স্যার পারলাম। দেখো তো এবার 3x - x, তোমরা বলে স্যার 2x, হ্যাঁ স্যার, -10y, তোমরা কি বলবে স্যার এটা 2 এর সমান। এবার দুই দিকে এটা নাও, তো আমরা কি পাচ্ছি x - 5y ইকুয়ালস টু কি বললাম 1। তো আমরা একটা ইকুয়েশন তো পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, হ্যাঁ স্যার পারেন। দেখো বি সেজ, মানে বি এবার এ কে বলছে, তাই না, ইফ ইউ গিভ মি গুহাভাস ইকুয়ালস টু 70% অফ হোয়াট আই হ্যাভ নাও, জিনিসটা বোঝো, মানে বি এর কাছে আছে 10y, ওকে স্যার, এবার 10y এর 70% মানে কি 7y, তো এ বি কে 7y দিচ্ছে, তার মানে এখন বি এর কাছে কত থাকছে, এখন বি এর কাছে থাকছে 17y। জিনিসটা বুঝবে কিন্তু ভালো করে, এর বি এর কাছে ইনিশিয়ালি ছিল কত পেয়ারা, 10y পেয়ারা, তো এ বি কে দিচ্ছে, মানে বি এর কাছে এক্সট্রা যাচ্ছে, কত দিচ্ছে,
বি এর কাছে ইনিশিয়ালি যা ছিল তার 70% এ দিচ্ছে বিকে, তার মানে বি এর কাছে বাড়বে, তাই আমি 7y যোগ করলাম। তো এই 7y কিন্তু কমবে কার থেকে, অবশ্যই হলো এর থেকে কমবে। তো এর কাছে আগে ছিল 4x পেয়ারা, হ্যাঁ স্যার, তার মানে এখন আরও 7y কমছে। আর জিনিসটা বোঝো, ধরো এখানে 50টা আছে, 20টা কমলো, মানে কি এ 20টা দিল, যদি এখানে এর থেকে 20 কমে তো কমন সেন্স বিয়ে যা ছিল তো 20 বাড়বে আরও, তাই তো করলাম। মানে 10y 70% 7y, তার মানে বিয়ের কাছে থাকছে কত, 10y তো ছিলই, প্লাস 7y 17y আছে, তো এই কাছে ছিল 4x, কমলো আরও 7y, তাহলে আছে 4x মাইনাস 7y। এবার দেখো, তো আই উইল হ্যাভ 4 মোর গুয়াভাস দ্যান ইউ হ্যাভ, মানে এখন বিয়ের পেয়ারার সংখ্যা এর থেকে 4 বেশি, তাই বিয়ের পেয়ারা আগে লিখলাম মাইনাস এর পেয়ারা, এটা কার সমান, অবশ্যই বলে স্যার 4-এর সমান। এবার সলভ করে নাও, তো 17y মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ স্যার, তো 24 ইন্টু ওয়াই, এবার দেখো তো মাইনাস কি পাচ্ছ তোমরা 4x, ঠিক আছে, কারণ মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ স্যার, তো 24y মাইনাস 4x, এটা কার সমান, অবশ্যই বলে স্যার এটা 4-এর সমান। এবার দেখে নাও তো 4 দিকে এটা নাও, তো 6y মাইনাস এক্স, এটা কার সমান, অবশ্যই হলো স্যার এটা 1-এর সমান। এবার তোমাদের কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গুয়াভাস দ্যাট দে হ্যাভ, তো আলটিমেটলি এক্স আর ওয়াই মান জানতেই হবে। চলো ইকুয়েশন সলভ করে দাও, দেখো খুব তাড়াতাড়ি সলভ হচ্ছে, দেখো এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, কেটে গেল, তাই না, কেটে গেল স্যার, হ্যাঁ স্যার দারুণভাবে কাটলো। এবার দেখো তো প্লাস 6y মাইনাস 6y মানে কি পাচ্ছ আমরা, তো 6y মাইনাস 5y, ওয়াই মানে কত 1 + 1 2, তো ওয়াইয়ের মান কী পেলাম আমরা 2 পেলাম। যদি ওয়াইয়ের মান 2 হয় এক্স মানে অবশ্যই পেয়ে যাবো, কীভাবে পাবো, তো এক্স মানে কত 1 + 5 × ওয়াই মানে কত 5 × 2 10 + 1 কত পাচ্ছি আমরা 11, তো এক্সের মান কত পাচ্ছি আমরা, এক্সের মান পাচ্ছি আমরা 11। ক্লিয়ার, এক্সের মান কত পেলাম 11। তো দেখে নাও তাদের কাছে মোট কতগুলো প্যারা ছিল, তোমরা বলে স্যার 4 × 11 44টা এর কাছে ছিল, আর 10 × 2 আর বি এর কাছে ছিল 20টা, তো 44 + 20, তো তাদের কাছে মোট প্যারের সংখ্যা কত ছিল, অবশ্যই বলেছে বি 64টা। ক্লিয়ার, তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর দেখতেই পেলে প্রশ্নটা করলাম কিভাবে, যদি তোমরা 4x 10y না নিতে কোশ্চেন খুব লেন্দি হতো, টাইম কনজিউম করতেই করতো, জাস্ট এখানেই মাথা লাগাতে হতো। ক্লিয়ার, চলো প্রশ্ন নম্বর 9-এ যাই। প্রশ্ন নম্বর 9টা পড়ে নাও, কি বলছে দেখে নাও। A, B, C and D purchased a cine multiplex, okay, for rupees 56 lakhs. The contribution of BCD together is 460% that of A. Okay, তো কি বলছে প্রশ্নটা দেখো, তো BCD এর যা টোটাল কন্ট্রিবিউশন সেটা এর যা কন্ট্রিবিউশন তার 460%, তাহলে বলাই যায় ডিভাইড বাই এ মানেই 460%, মানে 460/100, হ্যাঁ স্যার বলাই যায়। চলো ছোটো করে নিই, কী পাচ্ছ তোমরা, 2 দিয়ে কাটো, 2 × 23, 2 × 5, 23/5, ক্লিয়ার সবার। নেক্সট লাইন, দ্য কন্ট্রিবিউশন অফ এ সি ডি টুগেদার ইজ 366.66% দ্যাট অফ বি। তো সবার আগে এই পার্টটাকে সলভ করে নাও, নাহলে তুমি আগেই খেলা থেকে আউট হয়ে গেলে। তো স্যার 300% মানে কত হয় 3, হ্যাঁ স্যার, প্লাস 66.66% মানে কী হয় স্যার 2 এর 3, কারণ 33.33% মানে হয় 1 এর 3, তো 66.66% কী হবে 2 এর 3, তো 3 + 2 এর 3 মানে অবশ্য বলবো স্যার কত পাচ্ছ 3 × 3 = 9, 9 + 2 11/3, তাই না 11/3। তো দেখো, তো এ সি ডি এর টোটাল কন্ট্রিবিউশন মানে এ প্লাস সি প্লাস ডি, এটা কি 11/3, কারণ 11/3 বি এর যা কন্ট্রিবিউশন মানে বাই বি সমান কি পাচ্ছি আমরা 11 আমরা কি পেলাম 3 পেলাম, তাই না, কারণ 300% মানেই হচ্ছে তোমার 3, হ্যাঁ, প্লাস 66.66% মানেই হচ্ছে তোমার 2 এর 3, 3 + 2 এর 3 মানে হচ্ছে 3 × 2 এর 3, তো 3 × 3 = 9, 9 + 2 11, তো 11/3। ওকে, ঠিকই আছে। এবার দেখে নাও, অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ সি ইজ 40%, 40% মানে কি হয় 2 এর 5, তো কত পেলাম আমরা 2 এর 5। ওকে, এক মিনিট দাঁড়াও তো, কি বলছে বিসিডি এর কন্ট্রিবিউশন টুগেদার 460% অফ এ, 460% অফ এ, ঠিকই আছে। তারপর এ সি ডি এর কন্ট্রিবিউশন কত 11/3, কার 11/3 বি এর যা কন্ট্রিবিউশন তার 11/3, ঠিকই আছে। এবার দেখো তো দ্য কন্ট্রিবিউশন অফ সি, সি বলেছে 40% মানে কি হয় 2 এর 5, হ্যাঁ স্যার 2 এর 5, তো সি এর কন্ট্রিবিউশন এ বি ডি এর মোট কন্ট্রিবিউশনে 2 এর 5। ওকে, তার মানে এ প্লাস বি প্লাস ডি এর মোট কন্ট্রিবিউশন কি হবে কার 5/2, অবশ্যই হলো সি এর যা কন্ট্রিবিউশন তার 5/2, হ্যাঁ স্যার তার 5/2, তাই না, কারণ দেখো প্রশ্নে কি বলা ছিল সি এর কন্ট্রিবিউশন মানে সি ইকুয়ালস টু 2 এর 5 অফ কি বলা ছিল এ প্লাস বি প্লাস ডি, তার মানে আমি ডাইরেক্ট কি লিখলাম, দেখো সি নিচে আনলাম,
5 উপরে গেল 2 নিচে, তাই লিখলাম ডাইরেক্ট 5/2। ক্লিয়ার সবার? চলো এবার ব্যালেন্স করে নাও। তো একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে আমরা যে কনসেপ্টটা ইউজ করবো তার নাম হচ্ছে টোটাল সাম কনসেপ্ট। কীভাবে অ্যাপ্লাই করবো দেখো তো, যদি আমি এ অ্যাড করি বি প্লাস সি প্লাস ডি এর সাথে, তো কী পাবো? আমি এখানে লিখে দিচ্ছি একটু। তো পাবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই কত এ। দেখো তো 5 + 23 স্যার 28 পাচ্ছেন, তো 28/5। হ্যাঁ, এখান থেকেও বি অ্যাড করে নাও এ প্লাস ব্যালেন্সিং মেথড, এখানে যে কনসেপ্ট অ্যাপ্লাই করছে তার নাম টোটাল সাম কনসেপ্ট, মানে সবার টোটাল নিয়ে নাও। তো বি অ্যাড করলেই পাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে ছিল বি, তো চলো 3 + 11 কী পাচ্ছ তোমরা? 14, 14 নিচে পাচ্ছি 3। হ্যাঁ স্যার, এবার সেম সি অ্যাড করে নাও এ প্লাস বি প্লাস ডি এর সাথে, তো তোমরা কী পাবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাই না? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ স্যার আমরা পেয়ে যাচ্ছি। ডিভাইড বাই দেখো তো, ডিভাইড বাই নিচে আছে সি, তো দেখো নাও 2 + 5 উপরে কি লিখবে? 7, 7/2। এবার আমরা ব্যালেন্স করব, আবার কি করব? ব্যালেন্সিং মেথড। তো দেখে নাও, তো এখানে 28, 14, 7-এর লসাগু নাও 28, তো 28 তো আছেই, 14 কে 28 বানাও, ইন্টু 2 ইন্টু 2, 7কে 28 করে নাও, ইন্টু 4 ইন্টু 4। তো এই যে পদ্ধতিটা, এটা বলা হয় ব্যালেন্সিং মেথড। তো বেসিক্যালি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, টোটাল সাম কনসেপ্ট আর ব্যালেন্সিং মেথড খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার দেখে নাও তোমরা কোশ্চেন কি, প্রশ্নে বলাও ছিল কি তাদের মোট কন্ট্রিবিউশন 56 লাখ। দেখে নাও তো 28, 28, 28 ব্যালেন্স হয়ে গেছে। তো 28 ইউনিটের মান যদি 56 লাখ হয়, 28-এর মান যদি 56 লাখ হয়, তাহলে অবশ্যই কী বলবে তোমরা? 1 ইউনিট কাজ সমান স্যার 2 লাখের সমান, তাই না? এবার দেখে নাও কোশ্চেন কি, দ্য অ্যামাউন্ট কন্ট্রিবিউটেড বাই ডি, তো ডি এর কন্ট্রিবিউশন কি? তো অবশ্যই বলবে স্যার 28-এর মধ্যে যদি এর কন্ট্রিবিউশন 5 হয়, বি এর যদি 6 হয়, আর সি এর যদি 8 হয়, বাকি ডি এর কন্ট্রিবিউশন। হ্যাঁ স্যার, তো 5 + 6 11, 11 + 8 19, তো 28 থেকে 19 বাদ দাও 9, তারপরে 9 কন্ট্রিবিউশন কার্ড ডি এর, তো 9 × 2 অ্যান্সার কী পেলাম আমরা? 18 lakhs। তো এই প্রশ্নের অ্যান্সার কী পেলাম? অপশন ডি 18 lakhs আমরা এই প্রশ্নের অ্যান্সার পেলাম। ক্লিয়ার সবার? চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি। তোমরা এই বাকি যে প্রশ্নগুলো অবশ্যই কিন্তু কমপ্লিট করবে, আর চ্যাট বক্সে মানে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা অ্যান্সার জানিও, কারণ আমাদের হাতে সময় খুবই কম থাকে, আর সামনে আমাদের এসবিআই ক্লার্কের পরীক্ষা, এসবিআই পিওর পরীক্ষা। তো যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা আমাদের অফলাইন সেন্টার শিয়ালদা ব্রাঞ্চে এসেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর সেখানে ডাউট ক্লিয়ার করতেই পারো। ওকে, তো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সার জানিও। যদি কোনো প্রবলেম হয়, আমি তো বললাম অফলাইন ক্লাসে এসে তোমরা অবশ্যই ডিসকাস করতেই পারো আমাদের সাথে। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট হয় তোমরা বলতে পারো, তো কমেন্ট বক্সে অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেব। ওকে, চলো, তো ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছিলাম, টাইম হাতে খুবই কম। তোমরা জানো আমাদের কাছে জাস্ট 50 to 60 মিনিটের পারমিশন আছে জাস্ট ভিডিও বানানোর। ওকে, আমি চেষ্টা করবো এই অঙ্কগুলো কোনো একটা সেশনে আবার ডিসকাস করে দেওয়ার। ক্লিয়ার? বাট তোমরা অবশ্যই ট্রাই করবে, কারণ প্রত্যেকটা কোয়ালিটি প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, আর এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। তাই যদি এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমার মনের মধ্যে থেকে কী হবে? ভয়টা কেটে যাবে। ক্লিয়ার? মেন কি ভয়, যদি ভয়টা থাকে না, তাহলে কোনোদিন তোমরা ইজিলি পারফর্ম করতেই পারবে না। ওকে, তো দেখো টাইম কেন লাগছে প্রশ্নগুলো করতে, কারণ ভাষা মেন ল্যাঙ্গুয়েজ, তাই না? কোশ্চেন পড়তে সময় চলে যাচ্ছে, তোমাদের বোঝাচ্ছি, বাট মাঝে মধ্যে ক্যালকুলেশনটাও থাকছে। তাই এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা বাড়িতে বানিও। ক্লিয়ার? চলো, তো আজকের মতো সেশনটা আমি এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।